তো গাইজ আজকে কথা বলবো ভারতীয় রাজনীতিকে নিয়ে এবং সেই সঙ্গে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে রাজনীতি চলছে। তো রাজনীতির বিষয়ে যাওয়ার আগে আজকে একটা অ্যানালাইসিস করবো, মানে ভবিষ্যৎবাণী ঠিক বলবো না, যে অ্যানালাইসিস করবো ফিউচারে, মানে এই যেভাবে রাজনীতি চলছে তো ফিউচারে কি হতে পারে, কোন দল কিভাবে কি করবে। তো যাই হোক, আমি একটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করছি, এই যে পলিটিক্স, ইন্ডিয়ান পলিটিক্সের রিসেন্ট কি ঘটনাগুলো ঘটলো। এই যে সিজেপি যে প্রোটেস্টটা হলো, ককরোচ জনতা পার্টি, অ্যাকচুয়ালি ওই জনতা পার্টিটা মানে অ্যাকচুয়ালি বিজেপিকে কিন্তু টক্কর দিয়েছে ভালো, মানে রাজনৈতিকভাবে দিক দিয়ে নয়, কিন্তু যে একটা প্রোটেস্ট মানে সাকসেসফুলি করে আনা এবং সেই সঙ্গে ওই প্রোটেস্টে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়া। কারণ অ্যাকচুয়ালি 12 বছরে যে মানে বিজেপি সরকার চলেছে আমাদের দেশে, তো 12 বছরে বিজেপি সরকারের তেমন কোনো নেতা আমাদের এখন অব্দি ইস্তফা দেয়নি। হয়তো ওরা তো যে সবসময় সঠিক কাজ করছে তাও নয়, অনেক ভুল কাজ করেছে। যেমন ধরি আমি যদি এখনকার সময় রোড মন্ত্রী কথা বলি, মানে পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, ও তো কন্টিনিউয়াসলি এখন মানে ভুল করেই যাচ্ছে। ও বলেছিল এথনল নাকি বিগেস্ট রেভলিউশন হবে আমাদের ইন্ডিয়াতে, কিন্তু এথনল একটা ডিজাস্টারে পরিণত হয়ে গেছে। আজকে কত গাড়ি শয়ে শয়ে খারাপ হয়ে পড়ে আছে, তারপরে মোটরসাইকেল বলুন, কার বলুন, সব কিছু। এবং আরও বলেছিলেন যে নীতিন গাডকারি যে মানে আমাদের এখানকার কৃষকদের উন্নতি হবে। তো সেই কৃষকদের উন্নতি তো দূরের কথা, এখন এত উন্নতির কথা ভাবতে গেলে তো তাহলে আহ, কৃষক আন্দোলন হতো না। তাহলে কৃষক আন্দোলন হওয়ার পেছনে বিজেপি একদম কিছু এ নেই। তো কৃষকদের কোনো উন্নতি হচ্ছে না, বরঞ্চ তাদের আরও বেশি ক্ষতি হচ্ছে। এইভাবে চালের রস, আখের রস বিভিন্ন রকমের মিশিয়ে এথনল তৈরি করে তারপরে তো আমাদের গাড়ির অবস্থা কী হলো। তো সেরকম দেখতে গেলে বিজেপির প্রত্যেকটা জায়গায়, আমি যদি আবারও কথা বলি, যদি আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কথা, তো অর্থ কিন্তু অনেক উপরে যাওয়ার কথা ছিল। যে বলছিল যে আমরা 2022-এ আমরা $5 ট্রিলিয়ন ইকোনমি, 2022-এ হলো না, 2026-এ আমরা $5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবো, 2026-এ হলো না, এখন 2029-এও বলছে $5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবো, কিন্তু 2029-এও হবে না। তারপরে বড় লক্ষ্য 2047 অব্দি রেখে দিয়েছে। তো ব্যাপার হচ্ছে এরকম তারা বলে যাচ্ছে, কিন্তু বলা আর কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বলেছিল তো অনেক কিছু বিজেপি সরকার, যে আমরা স্মার্ট সিটি দেব, তারপরে আমরা মানে কি বলবো বেটি বাঁচাও বেটি পড়াও, তারপরে আমরা ডিজিটাল রেভলিউশন করে দেবো ইন্ডিয়াকে, স্বচ্ছ ভারত মিশন, অনেক কিছু যেগুলো ধূলিসাৎ হয়ে গেছে, যাদের এখনো নামও নিশান পাওয়া যায় না। মেক ইন ইন্ডিয়া, সব থেকে বড় কথা, মেক ইন ইন্ডিয়ার মতন একটা বিগেস্ট মানে কি বলবো, যেটা আমাদের আজকে ভারতবর্ষকে অর্থনীতির দিক দিয়ে চাঙ্গা করে দিতে পারতো, কিন্তু সেই জিনিসটাই আজকে সিস্টেমটাই খারাপ হয়ে পড়ে আছে। তো বিজেপি তো অনেক কিছু এরকম করেছে। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে যে পয়েন্টটা নিয়ে আমি আজকে কথা বলছি, যে সেটা হচ্ছে যে বিজেপির ভবিষ্যৎ কী হবে। কারণ বিজেপি একটা জিনিস ভালো করে বুঝে গেছে, যেভাবে কিভাবে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে পারি। কারণ আমি যেটা দেখছি, বিজেপি কখনো মুসলিমকে আঘাতও করছে না, মানে যে মুসলিমকে বিশাল কিছু আঘাত করে দিচ্ছে বা মুসলিম এ দেশে থাকতে পারছে না, ওই রকম ব্যাপার না। মুসলিমও সুন্দরভাবে থাকছে, কিন্তু হিন্দুকে নিয়ে রাজনীতি হচ্ছে। মানে হিন্দুকেও এটা বোঝাচ্ছে যে আমি তোমাদের জন্য আছি, তোমাদেরকে হিন্দু রক্ষা করবো আমি। কিন্তু 12 বছরে না তো কয়েকটা মানে কত মুসলিমকে দেশ থেকে বিদেশ ছাড়া করেছে, কিন্তু এরকম কোনো রিপোর্ট পাওয়া যায়নি যে যে বহিরাগত যে সমস্ত মুসলিম এসছে তাদেরকে মানে বাংলাদেশ বা বড় পাকিস্তানে ডিপোর্ট করে দিয়েছে, সেরকম তো কোনো কিছু হয়নি। অথচ তাদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে, যে অনেক জায়গা থেকে লোক ঢুকে যাচ্ছে, অনেক জায়গা থেকে লোক আসছে, এবং হিন্দু খাতরেমে চলে আসছে, হিন্দু নাকি থাকতে পারছে না এই দেশে। অথচ 80% 85% এই দেশে হিন্দু রয়েছে, কিন্তু সেই সিস্টেমটা এখনো অবধি কেউ বলেও নি। মানে যেভাবে আজকে মোগল সাম্রাজ্য ছিল, মোগল সাম্রাজ্যের পর তারপরে ব্রিটিশ সাম্রাজ্যের পর তারপরে কংগ্রেস সাম্রাজ্য এতদিন চলে এলো, কিন্তু এই ঠিক আজকে মানে ভারতবর্ষের 80তম স্বাধীনতার দিবসের সময় এসে দাঁড়িয়ে, তো এখানেও যে মানে অ্যাকচুয়ালি কি বলবো, মানে হিন্দু খাতরেমে হয়ে গেছে এখন। কারণ বিজেপির কাছে একটাই জাস্ট ইস্যু রয়েছে এই ধর্মকে নিয়ে, কারণ ওরা তো কাজ করছে না, ওদের সমস্ত কিছু মানে পলিসি ফেল। কারণ এরা যেভাবে আজকে ফরেন পলিসির কথা বলে, যে মানে আমাদের বিদেশ মন্ত্রী কি রয়েছে এস জয়শঙ্কর, কিন্তু বিদেশ মন্ত্রীকে মানে বিদেশে যেতে খুব কম দেখবেন, কিন্তু প্রধানমন্ত্রী যেন সবসময় বিদেশে দৌড়ে বেড়াচ্ছে। আজ অমুক, আজ তমুক, কাল ওই অস্ট্রেলিয়া, কাল ইউরোপ, কাল আফ্রিকা, বিভিন্ন দেশে নাকি ডিল তৈরি করছে, কিন্তু কোনো ডিল কাজে লাগছে না। মানে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী কেন এত বিদেশ ভ্রমণ করছে, সে চাইছে যাতে বিদেশি বিনিয়োগ আমাদের ভারতবর্ষে আসে, কিন্তু বিদেশি বিনিয়োগ ভারতবর্ষে আসছে না একটাই কারণ, ট্যাক্স, প্রচুর পরিমাণে ট্যাক্স রয়েছে আমাদের দেশে। তো এই ট্যাক্স কম করতে পারছে না। মানে ভারত সরকার চাইছে তো ট্যাক্স কম করতে, কিন্তু ভারত সরকার এতটা দিনার দায়ে পড়ে গেছে এখন, সেই ট্যাক্স কম করতে পারছে না। মানে বড় বড় অনেক কিছু কথা বলে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। মানে কিন্তু
বিজেপি 12 বছরে ধর্মকে নিয়ে রাজনীতি করেছে, এখনো করছে। এবং সিজেপি মাঝখানে যেটা মানে জেনজি, মেনলি মানে জেনজি এবং জেনারেশন আলফা বা এই যে মিলেনিয়ালস, এই যে জেনারেশনগুলো রয়েছে, যারা অ্যাকচুয়ালি যাদের ভবিষ্যৎ এখনো অনেক বাকি, তারাই কিন্তু অ্যাকচুয়ালি মানে এই প্রোটেস্টটাকে সাকসেস করে বেরিয়ে এসছে। তো অ্যাকচুয়ালি এখানেই বিজেপি কিন্তু বুঝতে পারেনি যেভাবে কিভাবে মানে ছাত্রগুলো এবং কিভাবে যারা নতুন জেনারেশন তারা কিন্তু বিজেপি এগেনস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি যদি কথা বলি ধর্ম, কিন্তু ধর্ম সবাই মানছে, ঠিক আছে, ধর্ম ধর্মের জায়গায়, কিন্তু তা বলে কি ধর্মের আর সুরসুরি দিয়ে তুমি কি মানে স্বাস্থ্যকে খারাপ করে দেবে, তুমি কি শিক্ষাকে খারাপ করে দেবে, তুমি কি মানে কিছু করবে না কাজবাজ? তাহলে আমি যদি এখান থেকে বসে জয় শ্রীরাম চিৎকার করি, তাহলে তো মানে আমার ইনকাম বেড়ে যাবে নাকি? জয় শ্রীরাম চিৎকার করলে এইভাবে তো সম্ভব হয় না। তাহলে মানুষকে রুজি রোজগার করে খেতে হবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতের রুজি রোজগার বন্ধ। আমাদের দেশ জিডিপির দিক দিয়ে বলতে গেলে আমরা আগে 4 নম্বরে ছিলাম, এখন 6 নম্বরে এসে গেছি। এত মানে ঘোটালা করেছি আমরা জিডিপির দিক দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি জিডিপি পার ক্যাপিটা দেখলে আপনার মাথা শক হয়ে যাবে। আমরা তো বলি যে ডেভেলপমেন্ট হয়ে যাবো, আমরা 6 নম্বর জিডিপির দেশ হয়ে যাব, কিন্তু জিডিপি পার ক্যাপিটা আমরা 147 নম্বরের র্যাঙ্কে, যেখানে মানে 150টা নম্বর, মানে 200টা দেশের মধ্যে আমরা 150 নম্বরে রয়েছি জিডিপি পার ক্যাপিটার দিক দিয়ে। কারণ জিডিপি পার ক্যাপিটা বোঝায় মানুষের মানে জীবনযাত্রার মান কতটা উন্নত। এখানে জীবনযাত্রার মান কোনো উন্নত নেই, শুধুমাত্র জিডিপি। সমস্ত মানে আমাদেরকে দেশের যা উৎপাদন হচ্ছে, যা তৈরি হচ্ছে, এত লোক সংখ্যার জন্য জিডিপি আমাদের দেশে বেড়ে গেছে, কিন্তু জিডিপি পার ক্যাপিটা কিন্তু সেটা খুবই কম, নগণ্য। তো এই জিনিসটা মানুষ মানে আমাদের দেশের সরকার কখনো বলছে না। তো অ্যাকচুয়ালি আমরা যে কথাটা বলছিলাম যে নেক্সট মানে কি হতে পারে, তো 12 বছর ধরে বিজেপি তো এখানে শাসন করে আসছে। তো এই যে 2029-এ তো এখন ইলেকশন রয়েছে। তো এই যে প্রধানমন্ত্রীর যে এরাটা রয়েছে, মানে কি যে নরেন্দ্র মোদীর যে একটা অ্যাডভার্টাইজমেন্ট এত সুন্দরভাবে আমাদের মানে ভারতবর্ষে 10 বছর ধরে করে আসছে, এক ডিকেট ধরে। তো যারা ওল্ড জেনারেশন মানুষ, যারা ধরুন 40+ মানুষ, মানে 40 থেকে 70, 80, 60, 50, মানে এই সমস্ত মানুষ, ওদের মাথায় এটা বসে গেছে যে নরেন্দ্র মোদী নাকি দেশকে রক্ষা করবে, কারণ নরেন্দ্র মোদী থাকলে দেশ সুরক্ষিত থাকবে। এইরকম ভাবে তাদেরকে অ্যাডভার্টাইজমেন্টে দেখা গেছে। টিভি মিডিয়াতে তো আপনি কখনোই মানে খারাপ জিনিস দেখতেই পাবেন না, মানে দেশ নাকি খুব তারাক্কি করছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি বাস্তবে দেখে তারা দেশ কিন্তু মানে রসাতলে চলে গেছে। রাস্তার এই বেহাল অবস্থা, মানে কোনো আবর্জনা পরিষ্কার নেই, স্বচ্ছ ভারত মিশন তো ফেল হয়ে গেছে, মেক ইন ইন্ডিয়া ফেল হয়ে রয়েছে। এখানকার 30 বছরের ছেলে, এত পিএইচডি করা ছেলেও তারাও রোজগার পাচ্ছে না, বেকারে ভর্তি হয়ে গেছে। তো এই যে সিস্টেমগুলো রয়েছে, এটা শুধুমাত্র নতুন যারা জেনারেশন, যারা জেন জেন আলফা, এবং জেন আলফা তো ধরুন এখন তারা স্কুলে রয়েছে, তারা এখন আস্তে আস্তে কলেজ লেভেলে আসবে। তো জেন মূলত তারা ওয়ার্ক ফোর্সে রয়েছে, মানে জেন এখন কলেজ কমপ্লিট করে ওরা কাজের দিকে ঝুঁকছে। আর যারা মিলেনিয়ালস তারা তো কিছু কাজ করছে। মিলেনিয়ালস এখন সাইলেন্টলি কিছুটা দিক এখন মানে সরকারের দিকে রয়েছে, এবং কিছুটা দিক জেনজির তরফে রয়েছে। এবং জেনজির যেটা 80% আমি দেখতে পাচ্ছি, তারা কিন্তু সরকার বিপক্ষে রয়েছে। সরকার বিপক্ষে রয়েছে এই কারণে তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের মিমস ট্রোলস দেখছে। আর যারা ওল্ড জেনারেশন, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ নেই, মানে তারা ফেসবুকে রাতে চলছে, বা তারা নিউজ মিডিয়াতে চলছে, যে নিউজ মিডিয়াতে নাকি আমরা বিশ্বগুরু হয়ে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে সেরকম কোনো টেকনোলজি নেই, আমাদের কাছে সেরকম কোনো সোর্স নেই, আমাদের কাছে সেরকম কোনো রপ্তানি করার জিনিসপত্রও নেই। তো বিশ্বগুরু তো অনেক দূরের কথা, কারণ আমাদেরকে এখন ফ্রান্সের কাছ থেকেও রাফাল কিনতে হয়। মানে আমাদের দেশকে সুরক্ষা দিতে গেলেও আমাদের বিভিন্ন দেশ থেকে মানে অস্ত্র কিনতে হবে, বিভিন্ন দেশ থেকে পাইলট মানে ফাইটার জেট কিনতে হচ্ছে আমাদেরকে। তো নিজস্বভাবে আমাদের সেরকম কোনো কিছু ব্যবস্থা নেই। তো অ্যাকচুয়ালি আমি যে বলছি না যে দেশ বিশ্বগুরু হয়নি, দেশ ঠিকঠাক পজিশনে আছে, কিন্তু এরা যেভাবে মানে এতটা বড়াই করে নিয়েছে, এতটা মানে বেশি বলে ফেলেছে, যে অ্যাকচুয়ালি বাস্তবের সাথে আর এদের কথার কোনো মিল নেই। তো টোটালটাই হচ্ছে এটাই। তো অ্যাকচুয়ালি যা দেখা যাচ্ছে এখন, তো এইভাবে বিজেপি ধর্মকে নিয়ে টানবে। এবং 2029-এ যদি ভোটাভুটি হয়, এখনো আরো 3 বছর বাকি রয়েছে, তো 3 বছরে অ্যাকচুয়ালি কিন্তু মানে তখন আর বিজেপি থাকবে না। কারণ একটা ডিকেট থাকার পর এখানে যেভাবে কারচুপি করেছে, যেভাবে করাপশন হয়েছে, মানুষ কিন্তু দেখতে পাচ্ছে সচক্ষে। যেভাবে শয়ে শয়ে ব্রিজ ভেঙে পড়ছে, যেভাবে আপনার মানে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো অ্যাকচুয়ালি এটা আমাদের ইন্ডিয়ান মানে পলিটিক্স হিসাবে কথা বলছি। তো অ্যাকচুয়ালি যদি দেখা যায় আমাদের মানে পশ্চিমবাংলার কি হতে পারে, কারণ পশ্চিমবাংলায় তো সদ্য মানে বিজেপি তৈরি হয়েছে, এবং বিজেপি পশ্চিমবাংলায় এমন দেখাচ্ছে যেন
সে পশ্চিমবাংলাটাকে একদম তৈরি করে ফেলবে। মানে আজ অবধি পশ্চিমবাংলায় মানে যা কিছু হয়েছে সব দুর্নীতিগ্রস্ত, সব মানে সব খেয়ে লুটে পুটে শেষ করে দিয়েছে। দুর্নীতি কোন সরকারে হয়নি? সব সরকারে তো হয়েছে। বিজেপি সরকার কি স্বচ্ছভাবে বলবে যে দুর্নীতি হয়নি? তাহলে সেই দুর্নীতিগ্রস্ত নেতাগুলো বিজেপিতে কি করছে? যদি তারা স্বচ্ছ দল হিসাবে গঠন করতো তাহলে তারা দুর্নীতির নেতাগুলোকে সেখানে কি করাচ্ছে? তো এখানেই তো আমাদের যে দেশের মানে আমাদের যে রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, সে তো একটা বিগেস্ট মানে একটা সময় দুর্নীতিগ্রস্ত ছিল, মানে করাপশনে ভর্তি ছিল। যেই সারদা কেস, তারপরে ওখানকার তারা কত রকমের ফুটেজ বেরিয়ে এসছে, কিন্তু সে আজ বিজেপির পার্টিতে গিয়ে সে নিজেকে স্বচ্ছ দাবি করছে, সে হিন্দু দাবি করছে, এবং সে মানে দেশকে নাকি রাজ্যকে নাকি একদম উপরে পাঠিয়ে দেবে। সেটা তো পরের ব্যাপার। এখন তো যা সদ্য সদ্য এখানে রাজ্যে বিজেপি সরকার এসছে, তো এখন 5 বছর যাওয়ার পর বোঝা যাবে। কিন্তু লাস্ট মানে এই জাস্ট 3 মাসে বিজেপি সরকারের যে অবস্থা দেখা গেল, তাতে বোঝা গেল যে এরা তো মানুষের পাশে নেই। কারণ এরা মানে 3 মাসের মধ্যে হকার উচ্ছেদ করে রাস্তাঘাট ক্লিয়ার করে দিল, কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকা আবর্জনাকে আজ অব্দি ক্লিয়ার করতে পারলো না। যেখানে রাস্তাঘাটে আবর্জনা স্তূপ পড়ে রয়েছে, ড্রেন দিয়ে জল পাস করছে না, বৃষ্টি হলে মানে রাস্তার উপরে জল উঠে আসছে। কলকাতার এই বেহাল অবস্থা, মানে কি বলবো, মানে সেই একই কথা। আমরা বলছি যে অনেক কিছু করে দেবো, কিন্তু করার বেলায় কিছু নেই। জমি নাকি মানে যারা হকার গুলা তারা যাই হোক কিছু করে খাচ্ছিল, হ্যাঁ সেগুলো মানছি, হয়তো ইনলিগাল ভাবে সরকারি প্রপার্টির উপরে বসছিল। কিন্তু যদি তোমার সরকারি প্রপার্টি নেওয়ার ছিল, তাহলে সেটাকে একটা লিগেল নোটিশ দিয়ে লিগেল ভাবে পদ্ধতিতে তাদেরকে একটা জায়গায় শিফট করে বা একটা পরিচালনা বা পরিকল্পনা মাফিক কাজ করা উচিত ছিল। তো এদের কোনো পরিকল্পনা নেই, হুটহাট করে ফেললাম। যেরকম আমরা নোটবন্দি করলাম, নাকি না কালো টাকা আমরা ধরে ফেলবো, বাজারে প্রচুর কালো টাকা হয়ে গেছে, কিন্তু একটাও কালো টাকা আমরা ধরতে পারলাম না। নোটবন্দির একটা বিগেস্ট ডিজাস্টার হিসাবে মানে পরিণত হয়ে গেল। তারপরে জিএসটি লাগিয়ে দিলাম, জিএসটি নাকি বিগেস্ট আমাদের রেভলিউশন আসবে, কিন্তু জিএসটির কারণে কিন্তু বিভিন্ন সিস্টেম মানে মেক ইন ইন্ডিয়া, যেগুলো এমএসএমই, যেগুলো ছোট ছোট উদ্যোগপতি রয়েছিল, সেগুলো শেষ হয়ে গেল এবং আমাদের দেশের সিস্টেমটাই মানে ভেঙে পড়লো শুধুমাত্র ট্যাক্সের বোঝা তোলে। কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে এগুলো বুঝতে হবে। মানুষ যেন মনে করছে একটা নিউজ মিডিয়া দেখে যে বিশাল কিছু আমরা বড় হয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিছু নয়। মানে বিজেপি সরকার শুধুমাত্র ধর্ম দিয়ে কাজ করাচ্ছে, ওরা ডেভেলপমেন্ট দিয়ে কাজ করছে না, আর ডেভেলপমেন্টকে কখনো টানছেও না। যখনই ডেভেলপমেন্ট নিয়ে কথা উঠছে, তখনই আপনাকে দেশ বিরোধী এবং আপনাকে মানে ধর্ম বিরোধী এই সব ট্যাগ লাগানো হচ্ছে। কারণ এই দুটো শব্দ তারা ভালো করে বলতে পারবে যে আপনি বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, মানে আপনি দেশের বিরুদ্ধে কথা বলছেন। কিভাবে আপনি দেশের বিরুদ্ধে কথা বলতে পারেন? কারণ দেশ বিজেপির নাকি এরকম হয় নাকি কখনো? তাহলে ডেমোক্রেসি তাহলে কোথা থেকে আসলো? তাহলে কমিউনিস্ট করে দেন কান্ট্রিকে, কিছু করার দরকার নেই। আনলিমিটেড জন্য বিজেপি থাকবে, ভোটেরও দরকার নেই। কিন্তু সেরকমও হবে না, ভোটও হবে, আবার গালও দেওয়া হবে, সবকিছুই হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আস্তে আস্তে 2029 আসলে বোঝা যাবে যে কি হচ্ছে কি না হচ্ছে। এখন অবধি যেটা দেখা যাচ্ছে যে বিজেপিকে কিছুটা হলেও ড্যাম দিয়েছে মানে এই সিজেপি। তো এখন যারা ইয়াং জেনারেশন রয়েছে, যারা আমাদের মতন জেনজি রয়েছে, যারা মিলেনিয়ালস রয়েছে এবং যারা জেন আলফা রয়েছে, তারা কিন্তু একটা পর্যায়ে এসে এই বিজেপিকে প্রচুর টর্চার করবে, প্রচুর ট্রোল করবে। আস্তে আস্তে এরকমই হবে, দেখে নিন। তো আজকের মতন এখানেই। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কালকে আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখা যাক কালকে কি হয়।